এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে বাংলা মাইনর যে প্রথম সেমিস্টার তার সাহিত্যের সংরূপ পর্যায়ের আজকের ভিডিওতে আলোচিত হচ্ছে। এই ভিডিওর স্পেসিফিক বিষয়টি হলো নাটক, যাকে আমরা বলি ড্রামা। নাটক বা ড্রামা এই দুটি বিষয় শুধু নয়, সাহিত্যের বা নন্দনতত্ত্বের যে কোনো বিষয়ের যখন আলোচনায় আমরা প্রবেশ করি তখন সাধারণত দুটি ধারা আমাদের পরপর আলোচনা করে যেতে হয়। প্রথমটি হচ্ছে একটি ভারতীয় ধারা, অর্থাৎ যেটি সংস্কৃত সাহিত্য থেকে উঠে এসেছে এবং পরবর্তীকালে যেমনভাবে তৎসম শব্দ অর্ধতৎসম বা ভগ্ন তৎসম হয়ে যেমন তদ্ভবতে পরিণত হয়েছে, তেমনি সাহিত্যের যে ধারা, সে নাটকের ধারা, কবিতার ধারা, সমস্ত বিষয়গুলো কিন্তু পর্যায়ক্রমে বিবর্তিত হয়েছে এবং আধুনিক রূপ ধারণ করেছে। ভারতীয় ধারার পাশাপাশি আমরা পাশ্চাত্য রীতি নিয়েও আলোচনা করি, অর্থাৎ পাশ্চাত্য রীতিতে সেখানে কিভাবে অন্যান্য বিষয়ের সঙ্গে নাটক আলোচিত হয়, নাটক সম্পর্কে কি ধ্যান ধারণা সেখান থেকে পাওয়া যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করি। এখন ভারতীয় যে নাট্যধারা, সেই ভারতীয় নাট্যধারার একেবারে প্রাণ পুরুষ যাকে বলা হয়, তিনি হচ্ছেন ভরতমুনি। তাঁর রচিত গ্রন্থের নাম 10 রূপক। এ বিষয়ে আগে আমাদের একটু জেনে নিতে হবে। নাটকের ভারতীয় যে ভাবনা, সেই ভাবনায় এখানে 10 রূপক কথাটির মধ্য দিয়েই আলোচিত হয়েছে। 10 রূপক মানে নাটকের 10টা ভাগ। এই 10টা ভাগের একটি ভাগের নাম নাটক, অন্য একটি ভাগের নাম আছে প্রহসন। এবার এই নানা যে ভাগগুলি, তার মধ্যে নাটক এবং প্রহসন এই দুই ধারায় প্রধানত ওই 10 রূপক থেকে আধুনিক কাল পর্যন্ত উঠে এসেছে। এখন নাটক এর দ্বিতীয় ধারাটি যে কথা আমরা বলি, তার প্রবাদ প্রতিম বিশ্ব সাহিত্যের বিখ্যাত যে গ্রন্থটি, অর্থাৎ নন্দনতত্ত্বের যেটি একেবারে প্রাণভ্রমরা, সেটি হলো পোয়েটিক্স, যার রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল। তাই সেই অ্যারিস্টটলীয় যে ধারণা, সেখানে নাটক সম্পর্কেও প্রচুর আলোচনা রয়েছে এবং সে আলোচনা ভারতীয় যে রীতি তার থেকে কোথাও ভিন্ন, কোথাও বা মিল একটা খুঁজে পাওয়া যায়। এসব আলোচনার পূর্বেই আমরা আর একটা কথা বলে নিতে পারি, সেটা নাটক আমরা কাকে বলবো, অর্থাৎ ডেফিনেশন কী হবে নাটকের। আমি ইতোপূর্বেই বলেছি, কবিতার ডেফিনেশন দিয়েছি পূর্বের ভিডিওতে, অর্থাৎ সেখানে কবিতা কাকে বলে তার সেই ডেফিনেশনগুলোর মধ্যে আমি দেখিয়েছি যে সংস্কৃত সাহিত্য থেকে কিভাবে সংজ্ঞা এসেছে এবং কিভাবে পাশ্চাত্য সাহিত্য তথা ইংরেজি সাহিত্য থেকে কিভাবে সংজ্ঞা দেওয়া যায়, সেগুলো আমি তুলে ধরেছি। ঠিক একইভাবে নাটক বলতে যা বোঝায়, সেই প্রশ্নটা যদি ইংরেজিতে করা হয়, হোয়াট ইজ ড্রামা, তাহলে ইন শর্টে একটা সংজ্ঞা আমাদের করা যেতে পারে। সেটা হলো এই রকম: ড্রামা ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ ইন টার্মস অফ থিয়েটার। খুব সংক্ষিপ্ত এবং বেশ মনোজ্ঞ কথাটি কি না, নাটক হচ্ছে একটা জীবনের সমালোচনা নয়, এটাকে ঠিক আমরা পরিভাষাটা সমালোচনা করব না, এটা একটা জীবনের রূপায়ণ
এবং সেই রূপায়ণটা কিভাবে হবে না ইন টার্মস অফ থিয়েটার, অর্থাৎ একটা মঞ্চাভিনয় থাকবে। যেমন নাটক ছাড়া অন্যান্য যে নন্দনতত্ত্বের বিষয়গুলো রয়েছে, সে চিত্রকলা হতে পারে, সে কবিতা হতে পারে, প্রবন্ধ হতে পারে, এবং সেখানে আরও যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি আলোচনা হতে পারে, যেমন ছোট গল্প, উপন্যাস। নাটকের বিশেষত্ব এইটাই যে নাটকের যিনি নাট্যকার, যিনি নাটকটা রচনা করেন, তার একার দ্বারা একটা সাফল্য নাটকে আসে না। যেমন কবিতা আজও দেখা যায় যে বিষ্ণুদের কবিতা বা জীবনানন্দ দাশের কবিতা আজও দুর্বোধ্যতার মধ্যে রয়েছে। সেখানে কোনো পাঠক উদ্বাহু হয়ে চিৎকার করতে পারে না যে সরল করে দাও, আরও সরল চাই। সেখানে পাঠকের কি করতে হয়, নিজেকে পরিশীলিত করতে হয়, নিজেকে উঠতে হয়, স্টেপ বাই স্টেপ ভেঙে উঠতে হয়, তারপর সেই সব জায়গায় জগতে পৌঁছায় যায়। অর্থাৎ এখানে কবিদের কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ দর্শক বা শ্রোতা বা পাঠক কি বুঝলো কি পড়লো তাতে তাদের কিছু আসে যায় না, কিন্তু নাটকের ক্ষেত্রে প্রচুর আসে যায়। সেই জন্য নাটককে বলা হয় মিশ্র শিল্প। ভেরি ইম্পর্ট্যান্ট যে এটি, যে নাটককে বলা হয় মিশ্র শিল্প। এই মিশ্র শিল্প বলতে কেমন হচ্ছে, নাট্যকার আছে, পরিচালক আছে, প্রযোজনা থাকতে পারে, মঞ্চসজ্জা হতে পারে, তার সঙ্গে থাকবে সাউন্ড সিস্টেম যে পরিচালনা করছে, লাইটিং, এবং সর্বোপরি কুশীলব। এই সমস্ত বিষয়গুলোর একটা সমবায় যখন সুন্দরভাবে আলোচিত হবে বা তুলে ধরবে, তখনই একটি সার্থক নাটকের সম্ভব হবে। যে নাটক তো শুধু লেখার জন্য নয়, এটা ক্লাসে পড়ার জন্য নয়। নাটক লেখা হয় এটা মঞ্চায়িত হওয়ার জন্য। আচ্ছা, মঞ্চ সফল না হলে সে নাটকের কিন্তু যে নাটকের যে বিষয়বস্তু সেটা কিন্তু অনেকটাই অধরা থেকে যায়। অর্থাৎ নাট্য যে দর্শক, অর্থাৎ নাট্য দর্শক যতক্ষণ পর্যন্ত সেই নাটককে অ্যাপ্রিসিয়েট না করছে, ততক্ষণ পর্যন্ত সেই নাটক সার্থক নাটক হিসাবে চিহ্নিত হয় না। যদিও একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলা যায়, আজও পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতবর্ষের বহু প্রান্তে রবীন্দ্রনাথের যে সমস্ত নাটকগুলো আছে, সে রাজা, রক্তকরবী, মুক্তধারা বা অচলায়তনের মতো নাটক যদি আলোচনা হয় বা মঞ্চায়িত করা যায়, সেখানে দেখা যায় যে দর্শক সংখ্যা খুবই সীমিত। এর জন্য কিন্তু রবীন্দ্রনাথকে কেউই দোষারোপ করে না। এই দোষারোপ করতে হয় আমাদের সংস্কৃতির যে যারা ধারক এবং বাহক, সেই যে আগামী প্রজন্ম, তাদের এখানে অগ্রগতিকেই ত্রুটি হিসেবে ধরা হয়। সুতরাং যেমন সৌম্যমিত্র একজন বিখ্যাত বাংলা আধুনিককালের যে থিয়েটার, সেই থিয়েটারের প্রাণপুরুষ, যিনি বহুরূপী নাট্যদল তৈরি করেছেন, তিনি এই দুরন্ত সাহসিকতা দেখিয়েছেন রবীন্দ্রনাথের নাটককে মঞ্চায়িত করে। এছাড়াও গ্রিসের যে সমস্ত নাট্যকার আছেন, ইউরিপিডিস, সফোক্লিস, থুকিডাইডিস, তাদের যে সমস্ত নাটক, সে নাটকেও তিনি কিন্তু মঞ্চায়িত করেছেন। একই সঙ্গে নিজে নাটক রচনা করেছেন, রবীন্দ্রনাথের নাটক মঞ্চায়িত করেছেন, আবার পাশ্চাত্য নাটকও মঞ্চায়িত করেছেন। এই ধরনের খ্যাতনামা নাট্যকার, নাট্যশিল্পী, নাট্য অভিনেতা বা বলতে গেলে এরা হচ্ছে নাটকের একেবারে প্রাণ, খুব কম পাওয়া যায়। তা যাই হোক, আমরা এখন এই যে বুঝলাম যে নাটক
একজনের পক্ষের জন্য নয়। এবং এই যে আমরা বলছিলাম যে নাটকের এতক্ষণ যে আলোচনা হচ্ছিল যে নাটক কাকে বলে, তা থেকে আমরা দেখলাম যে কি হলো না, নাটকে একটা জীবনের একটা ওঠা পড়া, জীবনের যে উত্থান এবং পতন তাকে কিন্তু মঞ্চায়িত করা হবে। আর এর সঙ্গে আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য এই নাটকে, সেটি হলো নাটকের কিন্তু যে সংস্কৃত যে নাটক, সেই নাটকে দেখা যাচ্ছে যে মৌলিক একটা যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে যে ইংরেজি এবং আমাদের পাশ্চাত্য নাটকের সঙ্গে সংস্কৃত নাটকের, সেটি হচ্ছে সংস্কৃত নাটক হচ্ছে সবই মিলনান্তক, সব মিলনান্তক। শুধু সংস্কৃত কেন, সে আমাদের যে মহাভারত রামায়ণ অর্থাৎ যাকে আমরা বলি মহাকাব্য এপিক, সেখানেও দেখা যাচ্ছে যে একটা মিলনান্তক ব্যাপারটা রয়েছে। সবসময় একটা মানুষ যেন এই যে কমেডি, যাকে পরবর্তীকালে এসেছে যেটা ট্র্যাজেডি এবং কমেডি, যদিও কমেডিকে ঠিক মিলনান্তক বলে না, কমেডি হচ্ছে হাস্যরসাত্মক, তবুও আমরা ট্র্যাজেডির ঠিক অপোজিটে কমেডি ভাবি, কিন্তু এটাকে হবে মিলনান্তক নাটক। একটা হচ্ছে পাশ্চাত্যের নাটকগুলো হচ্ছে বিয়োগান্তক নাটক, অর্থাৎ সেখানে বিয়োগ ব্যথা যেটা নাট্য চরিত্রকে একটা সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়ে দেয়। এই যে দুই প্রভেদটা লক্ষ্য করা যাচ্ছে, একটা হচ্ছে বিয়োগান্তক নাটক হচ্ছে একদিকে, আর আমাদের হচ্ছে মিলনান্তক নাটক। আর এরকম একটা কথাও আছে বাঙালিদের সম্পর্কে, যে বাঙালি হচ্ছে আবেগপ্রবণ জাতি। এই আবেগপ্রবণ জাতিকে কখনোই ট্র্যাজেডির মধ্যে ধরা যায় না, এরা মিলনান্তক নাটকই বেশি পছন্দ করে। অর্থাৎ বাস্তব ব্যাপারটা হচ্ছে এখানে আজকের যদি প্রেক্ষাপটে আলোচনা করি, সে প্রেক্ষাপটটা এইরকম যে সাধারণত দু ধরনের নাটকের মঞ্চ রয়েছে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন কলকাতাতেও রয়েছে। এক দলকে বলা হয় পেশাদারি, আর এক দল হচ্ছে অ্যামেচারিস্ট, অর্থাৎ তারা হচ্ছে শৌখিন নাট্যদল। এই শৌখিন নাট্যদল আর পেশাদারি নাট্যদলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু মূল জায়গাটা কিন্তু একই, সেটা হচ্ছে দর্শকের আকর্ষণ। দর্শক আসতে হবে, দর্শক না এলে নাটক করা কিন্তু সমস্যা। অর্থাৎ এই যে খরচবহুল যে নাটক, তাকে কিন্তু সমাধানের সূত্র বের করতে পারে একমাত্র দর্শক। সুতরাং দর্শক কী চাইছে এটা কিন্তু মাথায় রাখতেই হয়, তারপরে চিন্তা করতে হয় তার এস্থেটিক, অর্থাৎ তার যে নান্দনিক যে বিষয়টি সেখানে নাটকের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা প্রশ্ন করা হয় না, সেখানে নান্দনিক দিকটিই দেখা হয়, বাস্তব দিকটিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এবার সংস্কৃত নাটকের সঙ্গে বাংলা নাটক, এই পাশ্চাত্য নাটকের আরেকটা পার্থক্য দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে সংস্কৃত নাটক বললেই আমাদের দু তিনজনের নাম মনে পড়ে যায়। প্রথমেই হচ্ছে গিয়ে কালিদাস। কালিদাস সম্পর্কে তো বলা হয় উপমা কালিদাসস্য, তাই সেই উপমার সর্বস্ব কালিদাস। তাঁর যে বিখ্যাত নাটক অভিজ্ঞানম শকুন্তলম, তা সেখানে দেখা যাচ্ছে গিয়ে যে 5 অঙ্কের বেশি অঙ্ক আছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে পাশ্চাত্যের নাটকগুলো সাধারণত পঞ্চাঙ্ক, অর্থাৎ 5টা অঙ্ক থাকে, এবং সে 5টা অঙ্কের মধ্যে একটা লজিক, একটা ফিগারও তৈরি করা হয়, একটা গ্র্যাপিং তৈরি করা হয়। সেই গ্র্যাপটা কেমন, শুরুটা যেখানে হয় সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপর হচ্ছে রাইজিং অ্যাকশন, এবং রাইজিং অ্যাকশনের যেখানে টপ পয়েন্ট সেখানেই হয়ে যাচ্ছে ক্লাইম্যাক্স, এবং ক্লাইম্যাক্স থেকে যখন সেটা নামছে কৌণিকভাবে তখন সেটা হচ্ছে ফলিং অ্যাকশন, এবং লাস্ট যে ব্যাপারটা হচ্ছে অংশটি সেটার নাম হচ্ছে ক্যাটাস্ট্রফি। এইভাবে পঞ্চাঙ্গ নাটককে সাজানো হয়। এখন সংস্কৃত যে নাট্যধারা সেটা বিবর্তিত হতে 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 আমাদের বাংলা সাহিত্যে এলো রামযাত্রা। সেই রামযাত্রা এখনও কোনো কোনো জায়গায়, যেমন উড়িষ্যাতে নাটককে বলা হয় যাত্রা, আবার মহারাষ্ট্র অর্থাৎ মারাঠিরা আবার তাকে বলে তামাশা। তাই এই যে নানা ধরনের আঙ্গিক বাংলা সাহিত্যে এসে
হাজির হয়েছে। যেমনভাবে আমরা শব্দ ভাণ্ডারের কথা বলি, নানা শব্দ যেমন বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, তেমনি পাশ্চাত্য নাটক, সংস্কৃত নাটক এবং আমাদের যে লৌকিক নাটক বা আমাদের যে সমস্ত বিনোদনমূলক যে সমস্ত তথাকথিত কম শিক্ষিত মানুষ যে সমস্ত নাটক তৈরি করেছেন, যেমন স্বাধীনতা সংগ্রামে যারা বিপ্লবীদের উৎসাহ উদ্দীপনা দান করেছে, সেই মুকুন্দ দাসের কথা ধরা যেতে পারে। সুতরাং প্রত্যেকেই চেয়েছে যে নাটক কী হবে না, সমস্ত রকমের একটা বিষয় বাংলাতে এসে কিন্তু একটা মিশ্র রূপ তৈরি হয়েছে। এই মিশ্র রূপের মধ্যেই আমরা আলোচনায় যাবার আগে আমাদের একটি বিষয়ে, বিশেষ করে আর একটি বিষয় উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে যে নাটকের মধ্যে, বাংলা নাটকের মধ্যে আমরা কটা বিভাগ করতে পারি বাংলা নাটককে। তা বাংলা নাটকের আমরা যদি বিভাগ করি তাহলে সেখানে দেখা যাচ্ছে প্রথমেই হচ্ছে গিয়ে একটা গঠনগত দিক আছে, আর একটা তার সাবজেক্ট ম্যাটারের দিক আছে। অর্থাৎ ম্যাটারটা কেমন হবে, যদি ম্যাটারের দিকে আমরা বলি তাহলে ম্যাটারের দিকে আমরা কেমন করি, অর্থাৎ তার বিষয়টা কেমন হবে আর তার গঠনটা কেমন হবে। তাহলে গঠনটাতে আমরা দেখেছি যে পঞ্চাঙ্ক, 7 অঙ্ক, 6 অঙ্ক এবং শেষ পর্যন্ত এসেছে একাঙ্ক, এইভাবে হয়েছে গঠনটা। কিন্তু বিষয়ের দিকে যখন যাই বাংলা নাটকে, এবং বাংলা নাটক বলেছি পাশ্চাত্য নাটকের ভাবধারাও এখানে ঢুকে গেছে, সুতরাং তবুও তার আগে পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে, প্রথমটা হচ্ছে সামাজিক নাটক, দ্বিতীয়টা হচ্ছে কি না এটার নাম হচ্ছে ঐতিহাসিক নাটক, তৃতীয়টির নাম হচ্ছে পৌরাণিক নাটক। সামাজিক, ঐতিহাসিক, পৌরাণিক এবং সর্বশেষ হচ্ছে কি যেটা আমরা বলি, এটাকে নাটকটাকে বলবো আমরা যে প্রহসন, যেটা আমরা মূল দশরূপকেই বলেছিলাম যে প্রহসন বলে একটি বিষয় রয়েছে, সে প্রহসন। তা কিন্তু দেখা যাচ্ছে যে পাশ্চাত্য যে নাটক, সে নাটকে কিন্তু 6টি স্তর আছে নাটকের। সেই স্তরগুলো কেমন? 1 নম্বর হচ্ছে কাহিনী, কাহিনী হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে কি থাকছে, চরিত্র, অর্থাৎ যাকে আমরা কুশীলব বলি, অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। 3 নম্বরে থাকছে সংলাপ বা সংলাপের বিষয়টি, অর্থাৎ সংলাপ সম্পর্কে একটি বিখ্যাত উক্তি আছে, ডায়লগ, সংলাপের ইংরেজি হচ্ছে ডায়লগ। ডায়লগ ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ এ ড্রামা। তাহলে ড্রামা হতে গেলে প্রথমেই যেটা দরকার হচ্ছে ডায়লগ, কথোপকথন। এই কথোপকথনের মাধ্যমেই দিয়েই ডেভেলপমেন্ট হয়, এবং নাটকে যদি একটা কথাই বারবার বলা যায় সেটাই হচ্ছে অ্যাকশন, অ্যাকশন অ্যান্ড অ্যাকশন, গতি, গতি এবং গতি। ঠিক সেইভাবেই তাহলে সংলাপই সেই গতিময়তা তৈরি করে। এরপর আছে তত্ত্ব, কোনো একটা বিশেষ তত্ত্বের উপরেও হয় নাটকটা, অর্থাৎ এখানে সেই তত্ত্বটাকে প্রতিফলিত করা হয় বা এটাকে মনন বলা যেতে পারে। এবার পরেরটাই হচ্ছে যে নাটকটার দৃশ্যসজ্জা, অর্থাৎ অঙ্ক ভাগ অনুযায়ী কোন কোন দৃশ্য, সেই দৃশ্যসজ্জার উপরে গুরুত্ব দেওয়া হয়। এবং শেষ পর্যন্ত হচ্ছে সং, অর্থাৎ গীতি, কী ধরনের গান সেখানে বা কটা গান সেখানে রাখা যাবে, পরিবেশন করা যাবে। কারণ সংলাপ একসময় ছিল না, কিন্তু পরবর্তীকালে গান এসেছে, তা সেই গান আসার সঙ্গে সঙ্গেই কথা বলা হয়েছে। গান সম্পর্কে একটি প্রচলিত কথা রয়েছে যে সংলাপ যেখানে শেষ, অর্থাৎ সংলাপ যখন চরিত্র বিশ্লেষণে বা চরিত্রের উন্নয়নে বা নাটকের কাহিনীর সম্পূর্ণায়নে যখন ব্যর্থ হয়, সেখান থেকেই শুরু হয় গান। অর্থাৎ গানের, সংলাপের যেখানে শেষ, গানের সেখানে শুরু, এইভাবে গান এসেছে। তাহলে এই 6টি ধারা আমরা পেয়েছি কোথা থেকে? অ্যারিস্টটলের পোয়েটিক্সে যে নাটক সম্পর্কে যে ধ্যান ধারণা দেওয়া হয়েছে, সেখানে এই 6টি অঙ্গের কথা বলা হয়েছে। এছাড়াও আছে আমরা পাশ্চাত্য নাটকের সঙ্গে সঙ্গে আমরা যেমন বাংলা নাটকের কথা আলোচনা করছি, সংস্কৃত নাটকের কথা আলোচনা করছি,
ঠিক যেমন সংস্কৃত নাটকের আরেকটি বিখ্যাত নাটক ছিল স্বপ্নবাসব দত্তম, স্বপ্নবাসব দত্তম, ভাসের লেখা। ঠিক একইভাবে আমি এর ইতোপূর্বেই আলোচনা করলাম অভিজ্ঞানম শকুন্তলম নাটক সম্পর্কে। তা সেই দুটো নাটক স্টার্টিংটা কিন্তু আমাদের এই নাটকের মতো নয়। পাশ্চাত্যের নাটক এবং বাংলা নাটকের যে স্টার্টিংয়ে কিন্তু ওরা একটু আলাদা, কারণ ওদের কি থাকে, সংস্কৃত নাটকে কি আছে, নান্দি শ্লোক। নান্দি শ্লোকটা কেমন, যে দুজন সূত্রধার ঢুকবে, একজন ফিমেল একজন মেল, এবং তারা একটা গানের মাধ্যমে বা কবিতার মাধ্যমে সেই নাটকের মূল বিষয়বস্তুটা তুলে ধরবে। আমি একটা উদাহরণ দিতেই পারি, সেই উদাহরণটা সংস্কৃত থেকেই হবে এরকম। আমি ভাসের যে নাটক স্বপ্নবাসব দত্তম, সেই নাটক থেকে আমি একটু এই নান্দি শ্লোকটা বলছি এইরকম। উদয়ে নবেন্দু সবর্ণা বাসব দত্তম, বলয়ে বলস্যতাম পদ্মাবতীর্ণ পূর্ণ বসন্ত কম্ব্রৌ ভুজৌ পাতাম। আমার আরও রয়েছে আমার স্মৃতিতে, সেটি হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলমের দুটো রয়েছে সেখানে এই নান্দি শ্লোক। আমার শেষের শ্লোকটি আমার রয়েছে মনের মধ্যে, সেটি শুভগো সলিলাব গাহা পাটল সংসর্গা সুরভি বনবাতা প্রচ্ছায়ে সুলভ নিদ্রা দিবস পরিণাম রমণীয়া। আমি প্রথমটার বঙ্গানুবাদ করে দিইনি, কিন্তু এটার একটু বঙ্গানুবাদ করে দিচ্ছি, এবং বাকি যারা আমার দর্শক এবং আমার যারা শ্রোতা তারা একটু স্বপ্নবাসব দত্তমের ওটি করে নেবে। এটি কেমন, যে এটিতে বলা হয়েছে শুভগ সলিলাব গাহা, অর্থাৎ এই সময়ে এই টাইমে স্নান করতে খুব ভালো লাগে। তারপর কী হলো, শুভগ সলিলাব গাহা পাটল সংসর্গা, পাটল বলে এক ধরনের ফুল এই সময় ফুটে ওঠে, এবং তার গন্ধতে চারিদিক একটা মাদকতা তৈরি হয়। পাটল সংসার সুরভি বনবাতা, বন থেকে যে বাতাস আসে সেটি অত্যন্ত সুন্দর, এবং সেটি হচ্ছে অত্যন্ত আমাদের শরীর এবং মনকে চাঙ্গা করে। সুরভি বনবাতা প্রচ্ছায়ে সুলভ নিদ্রা। আর এই সময় কি হয় না, যখনই কোনো আমরা ছায়া শীতল জায়গা পাই, আমরা আমাদের নিদ্রাতে আমরা মগ্ন হয়ে যাই। আর সর্বশেষে কি আছে, দিবস ও পরিণাম রমণীয়া, অর্থাৎ এই সময়কালটা, এই যে সিজনটাই কি হলো না, এই সিজনটার সকালটা ভালো কিন্তু সন্ধ্যেটা ভালো হলেও দুপুরটা ভালো নয়। সকাল ভালো, সন্ধ্যে ভালো, কিন্তু দুপুরটা ভালো নয়। অর্থাৎ এই নাটকের, অর্থাৎ অভিজ্ঞানম শকুন্তলম নাটকের যে বিষয়বস্তুটা কেমন না, সকালটা ভালো, অর্থাৎ শকুন্তলার সঙ্গে দুষ্মন্তের পরিচয় হচ্ছে, তাদের মিলন হলো, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এই ব্যাপারটা খুব সুখকর। তারপর মাঝখানে হলো গিয়ে দুর্বাসা আর অভিশাপ, অর্থাৎ কেউ কাউকে চিনতে পারবে না, এই যে স্মারক অভিজ্ঞান দেখাতে হবে, এবং সেই অভিজ্ঞান হারিয়ে গেল, সেই অভিজ্ঞান পরবর্তীকালে পাওয়া গেল, এবং তারপর পিতা পুত্রে এবং স্ত্রীর সঙ্গে মিলন হলো, অর্থাৎ ওটা সন্ধে এইভাবে। কিন্তু এই যে ফরম্যাটটা, সংস্কৃত ফরম্যাটটা যেভাবে দেওয়া হতো বহু পূর্বে বাংলা নাটকে বা যাত্রা দলে, বিশেষ করে গ্রাম বাংলায় একটা লিফলেট দেওয়া হতো। লিফলেট, এই লিফলেটগুলো সাধারণত রঙিন কাগজে, কম দামি রঙিন কাগজে দেওয়া হতো, এবং নাটক শুরু হওয়ার অন্তত 2 ঘন্টা আগে বিলি করা হতো। এবং তাতে কি থাকতো, ওই রকমই বিষয়টা কীরকম না, পাত্রপাত্রী অর্থাৎ কারা কারা অভিনয় করবে সেখানে লেখা আছে, কটা দৃশ্য সাজা আছে, এবং দৃশ্যগুলোর মধ্যে কি কি ঘটনা আছে, মূল ঘটনা, এবং টাইমিং, কোন দল এটা করছে, পরিবেশন করছে সেই দলের নাম, কারা এটা পরিচালনা করছে তার নাম, এইভাবে একটা কাগজ দেওয়া হতো, স্বল্প মূল্যে দেওয়া হতো, এবং সেই মূল্যটিও সেই দল টিকিটের সঙ্গেই গ্রহণ করত, যাতে তাদের আর্থিক সচ্ছলতা দিকটা ভালো হতো। তাই এইভাবে রয়েছে। কিন্তু ইংরেজি বা পাশ্চাত্য যে নাট্যধারা
সেখানে কিন্তু আমার এরকম কোনো তথ্য জানা নেই। শুধু আমার এইটুকুই বলবো যে যখন পাশ্চাত্য নাটকের আমরা বিভাগ করছি তখন কিন্তু সেই বিভাগটা হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ইংল্যান্ডের আর একটা হচ্ছে গ্রিসের। সর্বোপরি আমরা গ্রিসেই আসি। গ্রিস মানে একসময় গ্রিসের যে সভ্যতা, সে সভ্যতা ছিল একসময় পৃথিবী বিখ্যাত। সেখানকার ঐতিহাসিক, সেখানকার দার্শনিকের মতোই নাট্যশিল্পী যারা নাটক রচনা করেছে, বিশেষ করে এই তিনজনের নাম আমি একবার বলেছি, আবার বলছি, সেটা হচ্ছে সফোক্লিস, ইউরিপিডিস এবং থুকিডাইডিস। এদের যে নাটক, সেই নাটকগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছিল। সেই বিষয়টা হচ্ছে ট্র্যাজেডি এবং কমেডি। এই ট্র্যাজেডি এবং কমেডি পরবর্তীকালে এটা ইংল্যান্ডের নাটকেও মধ্যে আমরা লক্ষ্য করলাম। ইংল্যান্ডের নাটক বললেই আমাদের যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন নাট্যকার, তিনি হচ্ছেন শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। তা সেই শেক্সপিয়ারের নাটকে এবং ওই যে গ্রিসের নাটকের যে জিনিসটি নতুন উদ্ভব হলো, যেটা বাংলা সাহিত্যে ছিল না, বাংলা নাট্য সাহিত্যে ছিল না বা সংস্কৃত সাহিত্যে ছিল না, সেটা হচ্ছে ট্র্যাজেডি এবং কমেডি। এই ট্র্যাজেডি এবং কমেডি শব্দ দুটির কিন্তু আমাদের অর্থ বুঝে নিতে হবে এবং এর সঙ্গে বুঝে নিতে হবে ইংল্যান্ডের ট্র্যাজেডির সঙ্গে গ্রিসের ট্র্যাজেডির পার্থক্যটা কী। তাহলে ট্র্যাজেডি শব্দটি এসেছে, এটা একটি গ্রিক শব্দ। এই শব্দটির মূল শব্দটি ছিল ট্রাজোস। এই ট্রাজোস আসলে গ্রিসে যখন উৎসব হতো কোনো দেবতারকে কেন্দ্র করে, তখন ছাগ বলিদান দেওয়া হতো। সেই ছাগ বলিদান থেকেই এসেছে ছাগ গীতি। এই ট্রাজোস শব্দের অর্থ হচ্ছে ছাগ গীতি। তা সেই ছাগ গীতি কেমন না, অজস্র ছাগ হত্যার জন্য যে রক্তের যে স্রোত যে বয়ে যেত, সেই দুঃখ, সেই যে বেদনা, সেই যে যন্ত্রণা, সেটা কিন্তু মানুষের জীবনে প্রতিস্থাপিত করেছিলেন গ্রিসের নাট্যকারগণ। এবারে একই ঘটনা নিয়েছে ইংল্যান্ডেও একই ব্যাপার, কিন্তু এই দুটো ট্র্যাজেডির মধ্যে পার্থক্যটা আমাদের লক্ষ্য করতে হবে। সেই লক্ষ্যটা কি না, গ্রিসের ট্র্যাজেডি হচ্ছে গিয়ে এটা হচ্ছে নিয়তি নির্ধারিত। নিয়তির কথা বললেই আমাদের যে প্রশ্নটি এসে যায়, যদিও সেটি নাটক নয়, তবে সেটি ভারতবর্ষের বিখ্যাত একটি মহাকাব্য মহাভারত, এবং এই মহাভারতের মহাচরিত্রের মধ্যে একটি হচ্ছে কর্ণ বারবার সে কথাটি উচ্চারণ করেছেন, বা কর্ণ সম্পর্কে আমরা বলতে পারি এই কথাটি, দৈবত্তং কুলে জন্ম মদারত্তম তু পৌরসম। তা সে বীর, তার সব আছে, মাতৃকুল পিতৃকুল তার যথেষ্ট সম্মানীয়, তবুও সে কিন্তু যথেষ্ট সম্মান পায়নি এবং শেষ পর্যন্ত নিজের ভাইয়ের হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই যে ট্র্যাজেডি, এটা হচ্ছে নিয়তির নির্মম পরিহাস। আর ঠিক অপোজিটে ইংল্যান্ডের ট্র্যাজেডি হচ্ছে কিন্তু চরিত্রের ভুল, অর্থাৎ চরিত্র এমন কাজ করেছে, তার জীবনের এমন একটি দুর্বল মুহূর্তে একটি এমন ঘটনা ঘটিয়েছে যে ঘটনার কারণেই তার পতন অবশ্যম্ভাবী হয়েছে। অর্থাৎ এখানে নিয়তি নির্ধারিত, অন্যটি হচ্ছে চরিত্র নির্ধারিত। অর্থাৎ সেই মহান চরিত্র, সে হ্যামলেট হোক, সে ম্যাকবেথ হোক, সে জুলিয়াস সিজার হোক, যে কোনো জায়গাতে এই ঘটনাটি ঘটেছে। এবার আমরা এবারে কি করব, কিন্তু আমাদের কমেডির থেকে একটু আলাদা। বাংলা যে কমেডি, অর্থাৎ আমরা বাংলাতে যাকে বলি প্রহসন, সেই প্রহসনের থেকে একটু আলাদা। যেমন শেক্সপিয়ারের রয়েছে সেই প্রহসনগুলির মধ্যে এই যে বিষয়টি সেখানে আলোচিত হয়েছে। আর আমাদের বাংলা নাটকে কমেডি নাট্যকার প্রচুর, বিশেষ করে দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ডিএল রায় এবং প্রায় বহুজন, এবং অদ্যাবধি বাংলা নাটকের থিয়েটারে কমেডি নাটক হয়ে চলেছে। আজ আমরা এই পর্যন্তই নাটকের ভূমিকা, নাটকের একটা প্লট, তার যে সম্পর্কে একটা সাধারণ কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমি এবার আসব
যে বাংলার যে নাটক বা পাশ্চাত্যের যে নাটক, সেই নাটকগুলোকে ধরে ধরে আলোচনা এবং তার সঙ্গে নাট্যকারদের নিয়ে আলোচনা। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অবিলম্বে সাবস্ক্রাইব করতে বলবো, কারণ এই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে বাংলার যে মাইনর, এই যে ক্লাসটিকে একেবারে হাতে হাতে পেতে গেলে অবশ্যই এই বেল আইটেমটি বাজাতে হবে, এবং বাজালেই এটাই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এটি পাওয়া যাবে। কারণ এই ভিডিওটাকে সম্পূর্ণ করা যাচ্ছে না, কয়েকটা ভিডিও দিয়ে এই আমাদের যে আজকে যে সংরূপ, সাহিত্যের যে সংরূপ, তার যে নাটক এর যে সংরূপ, তার একটি অংশ আমরা এই পর্যন্তই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।